আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে ডক্টর ইউনূস, আদম ব্যাপারী ইউনূস এবং চিঙ্কুমাম পিনাকি ভট্টের প্রতিবেশী আমাদের রাশেদ হায়দার সাহেব এবং সেই সাথে আমজনতার দর্শক এবং আপনাকে শুভেচ্ছা। সবচেয়ে মজার ঘটনায় কিন্তু আপনারা বলতেছেন না। এই ঘটনার মধ্যে কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের মুসলেকা প্রধানমন্ত্রীকে যখন তেলচোরা পার্টির এত হইচই, তখন আমাদের মুসলেকা প্রধানমন্ত্রীকে কিন্তু দিল্লিতে যাওয়ার দাওয়াত দিয়েছে। বুঝতে পারছেন তো? অলরেডি দিয়েছে। এটা কি খবর জানেন কিনা? আমার মনে হয় আপনার জানার কথা। তো আপনি যে কথা বললেন, এরা যারা এখানে আছে দিল্লির কেন্দ্রের কথা বলেন, বাইরের কথা বললে আরো পারবে না। আপনি বলেন পশ্চিমবঙ্গে এখন এই তেলচোরা পার্টি কি করতে পারবে? কি করতে পারবে? আপনিই বলেন। এটা তো আমাদের বাড়ির কাছে। এদের ফালাফালি কুদাকুদি ওই পর্যন্তই। ওই ঘরে বাইরে হইলো তারা এর বাইরে আর আছে কয়জন এদের সংখ্যা? এদের সংখ্যা কতজন? বিজেপি কালকে যদি মিছিল করে ঠেকাইতে পারবেন? বিজেপির সরকার আছে বলে ধৈর্য ধরে আছে। এটা তো বাংলাদেশ না যে আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন বলে নরেন্দ্র মোদী দল নিষিদ্ধ করতে তো পারবেন না আপনি। পারবেন? পারবেন না। ধরেন নরেন্দ্র মোদীর পতন ঘটালেন। কালকে থেকে নরেন্দ্র মোদী ১ কোটি লোক নিয়ে বই পড়ব ধর্নায়। আপনি কই যাবেন? তখন কি করবেন? এই ভারতীয় এই বাটপাড়েরাই আবারও বলি, রিপিট করতেছি। আমি দুঃখিত দর্শক এবং আপনার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু এটা বলতে হবে আমাকে। এরাই কিন্তু ইরানে যখন হাজার, হাজার লোক মারল সেই ইরানের এই খোমেনির কসাইকে সমর্থন জানিয়েছে। আর এখানে একটু পানি মারলে, একটু পিটাইলে একেবারে গণতন্ত্র খত্রেমে, মানবাধিকার খত্রেমে। কত বড় ফাত্রা এই ভারতের বামরা। আমি কালকেও নাকি পরশুদিনই বোধহয় আপনার চ্যানেলে বলেছি, অন্য জায়গায় বলেছি যে ভারতের ১ নাম্বার শত্রু হচ্ছে ভারতের বামপন্থীরা। ভারতের ২ নাম্বার শত্রু হচ্ছে মুসলিম লীগ আর মুসলিমরা। ভারতের ৩ নাম্বার শত্রু হইছে যে সকল মুসলিম লীগ কংগ্রেসে ঢুকেছে, সপাতে ঢুকেছে এবং বামপন্থীতে ঢুকেছে। এরা হইল ভারতের আসল শত্রু। ভারতের শত্রু পাকিস্তান নয়। আমার যে গবেষণা আমি বলেছি তো আমি যে বইটা লিখতেছি এবং প্রকাশ হবে ২৬ সেই বই সরি ২৭ সেইখানে কিন্তু আমি ওইখানে প্রধান শত্রু পাকিস্তান লিখি নাই, চায়নাও লিখি নাই, পৃথিবীর অন্য দেশে লিখি নাই। মানে আমার অ্যাজাম্পশন ভুল হতে পারে। আমার গবেষণা এটা মনে হয়েছে ভারতের প্রধান শত্রু এরাই। আর জনগণ এখন সচেতন হয়ে গেছে। তার প্রতিফল সর্বশেষ আপনি পশ্চিমবঙ্গে দেখতে পেরেছেন। ২৭ বছরের কংগ্রেস, ২৭ বছরের কংগ্রেস, ২৫ বছর ৩৫ বছরের বাম আর ১৫ বছরের তৃণমূল তাদের হটিয়ে কিন্তু তারা নিরঙ্কুশ বিজয় পেয়েছে। এবং মমতা ব্যানার্জি কি বলেছে কালকে শুনেছেন তো? যে ৭০% নাকি মুসলিম ভোটার ছিল। এদেরকে এসআইআর থেকে বাদ দিছে বলে উনি ফেল করছে। এই কথা বললে কিন্তু নিজের মাথায় নিজেই বাড়ি দিয়েছে। অর্থাৎ বুঝিয়ে দিয়েছে যে বিজেপি হচ্ছে যত আপনি বলবেন বিজেপি হিন্দুর দল, ততই বিজেপির লাভ হবে। যত আপনি বিজেপিকে ধাক্কায় বলবেন হিন্দুত্ববাদী, ততই বিজেপির লাভ হবে। এই কংগ্রেস, এই সপা রাম মন্দিরে উপস্থিত ছিল না। ওই অঞ্চলের লোকজন বিজেপির ওই আসন থেকে পাশ করে নাই ঠিক আছে। কিন্তু সারা ভারতে কিন্তু প্রভাব পড়েছে যে এরা ভারতে রাম মন্দির ফ্যাক্টর, ভারতে গয়া কাশী ফ্যাক্টর, অযোধ্যা ফ্যাক্টর। আপনি এটা চাইলে অস্বীকার করতে পারবেন না। আপনি যত আপনি মানেন চাহে না মানেন, যায় আসে না। ভারতের হিন্দুদের কাছে বাবর হচ্ছে দখলদার এবং এটা সত্য। আপনি এটা মানবেন না কতদিন? কতদিন ঠেকিয়ে রাখবেন? বিজেপির ৩ টা সিট ছিল। সেই বিজেপি পরে ১৩ দিনের সরকার করল। তারপরে সেই বিজেপি এমনভাবে ক্ষমতায় আসলো যে ১৪ সাল থেকে আসছে নামাইতেই পারতেছে না। নামাতে না পারার কারণে এখন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তো ষড়যন্ত্র করে আপনি হয়তো ক্ষমতায় যেতে পারবেন। বাংলাদেশের মতো। ধরে নিলাম। কিন্তু আপনি তো বিজেপি নিষিদ্ধ করতে পারবেন না। তখন আপনি কি করবেন? আবার তো ইলেকশন হবে। ধরে নেন মধ্যবর্তী নির্বাচন হইল। সেই ইলেকশনে বিজেপি বিরোধী দল। এটা তো ঠেকাইতে পারবেন না। বিজেপির অত্যাচার করবেন, মারপিট করবেন। ৫ বছর পর তো আবার বিজেপি আসবে। তখন কই যাবেন? আর ভারতের হিন্দুরা বুঝে ফেলেছে। এমনকি যারা ভারতের রাষ্ট্রবাদী মুসলমান, জাতীয়তাবাদী মুসলমান তারাও বুঝে ফেলেছে যে এই বিজেপি সরকার না থাকলে ভারতের সার্বভৌমত্ব আবারও বলতেছি আমি যে বিজেপি সরকার না থাকলে ভারতের সার্বভৌমত্ব হুমকির মুখে থাকবে। এবং এর প্রধান শত্রু ভারতের ভিতরেই বাস করে। বাংলাদেশও কিছু করতে তো পারবেই না। চায়নাও কিছু করতে পারবে না ভারতকে। পাকিস্তান তো পারবেই না। পারলে এতদিন পাকিস্তান যদি ভারতকে কিছু করার ক্ষমতা রাখতো, তাহলে ১৯৭১ এ পাকিস্তান ভারতকে ফরিদ ভেঙে ভাই, একটু প্রশ্ন ছিল। জি প্লিজ। যেটা আলোচনা করছিলেন দর্শক কমেন্ট
আপনাদের আলোচনা সব মিলিয়ে এই দিল্লিতে গড়ে ওঠা এই আন্দোলনকে আপনারা খুব একটা গুরুত্বের চোখে দেখছেন না। কিন্তু আমি যেটা আহ জানতে পেরেছি বা যেটা আমরা দেখছি সেটা হচ্ছে কংগ্রেস সহ বিরোধী বেশ কিছু দল, সমাজবাদী পার্টি সহ এমনকি পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ও আর একটা বক্তব্য আমি শুনেছি, তারাও সাপোর্ট দিচ্ছে। একটা শুধু পশ্চিমবঙ্গে যদি ধরি, বিজেপি টোটালি ভোট পেয়েছিল কত শতাংশ? 46। 46। তার মানে এর বাইরেও আরো অনেক মানুষ ছিল, বিভিন্ন দলকে ভোট দিয়েছে যারা বিজেপিকে দেয়নি, কিন্তু ওরা অনেক দল মিলিয়ে বেশ ভোট পেয়েছে, বাট এক পাত্রে গেলে হয়তো ওরাই ক্ষমতায় চলে যায়। এখন অন্যান্য রাজ্যগুলোতেও ভোটের হিসাবটা এরকম যে একটা বিশাল অঙ্ক বিজেপির আছে, আবার বিজেপি বিরোধী বলয়েও বিশাল একটা অঙ্ক ভোটার আছে। এই ভোটার দিয়ে আমি জনসমর্থনের বিষয়টা যদি ধরি যে তাদের এই পরিমাণ জনসমর্থন আছে, এখন এই বিরোধী পক্ষগুলো যদি ঠিকঠাক মতো জনমত তৈরি করতে পারে, সবাই যদি সাপোর্ট করে, তাহলে একটা সরকারের উপরে তো বিশাল একটা চাপ পড়তে পারে। আপনার কি মনে হয়? অবশ্যই চাপ পড়বে, কিন্তু আপনি যখন বলবেন ভারতের এই টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনি কি মনে করেছেন যারা বিজেপির শত্রু প্রতিপক্ষ সেই সবাই আপনার সমর্থন করবে? আপনি উমর খালিদের মতো জঙ্গিকে ওখানে গিয়ে পক্ষে কথা বলতেছেন। আপনি বলতেছেন ৩৭০ আবার লাগু করবেন, ৩ তালাক আবার আনবেন, যে ৩ তালাক আইয়ুব খান ৬০-এর দশকে বাতিল করেছে। এগুলো তো মানুষ বুঝে, সবাই তো আপনার পক্ষে যাবে না। আপনি ওইখানে অনেক, আপনি যেমন বললেন ওইখানে তাদের এন্টি অনেক সমর্থক আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি কি জানেন যে ওই যে এই আন্দোলনে যুক্ত হওয়া অনেক ছেলেমেয়েরা কি বলেছে? আসছিলাম নিটের আন্দোলনে যুক্ত হইতে, আইসা দেখি এখানে স্লোগান দিতেছে রামের বিরুদ্ধে, এখানে স্লোগান দিতেছে ব্রাহ্মণের বিরুদ্ধে। আচ্ছা, নিটের আন্দোলন করছো, এখানে ব্রাহ্মণ হুম, আজাদি লেকে রেহেঙ্গে আজাদি, ব্রাহ্মণ ছেলেকে রেহেঙ্গে আজাদি, ওটা কে বলছে? কোন আজাদি নেওয়ার জন্য গেছেন আপনি? ঘটনা কি? আপনি তো এখানে গেছেন প্রশ্নপত্র ফাঁস করছে তার শাস্তি চাইতে। আপনি ওখানে যাবো যে নরেন্দ্র মোদী সে আজাদি, দালমে কুছ তো কালা হ্যায়, মানুষ তো এটা মানবে না। আপনি তো তাকে ভোট দিয়েছেন ৫ বছর, আপনাকে জোর করে নামাবেন। বিষয়টা এরকম যে পাবলিক তারে ভোট দিয়েছে, আপনি মন চাইল না ঠ্যাঙ্গে টাইনে নামাবেন। বিষয়টা কি তাই? এটা হয়? এটা কি বাংলাদেশ? শেখ হাসিনা নির্বাচন আপনি বলতে পারেন ২০২৪ এর নির্বাচন ছিল বিতর্কিত। ওইখানে তো নির্বাচন বিতর্কিত না, আপনি কি বলবেন? তারা টাইনা নামাবেন, জোর করে নামাবেন। তা আপনি যদি তারা টাইনা নামাইতে পারেন, বিজেপিও তো আপনারা টাইনা নামাইতে পারবে। আর ভারতের যারা রাষ্ট্রবাদী, আবার বলতেছি, তৃণমূলের কি সবাই কি সমর্থক এক জিনিস আর নেতাকর্মী আলাদা জিনিস। নিঃসন্দেহে বিজেপির প্রতিপক্ষ হিসেবে তৃণমূলের সমর্থক আছে, কংগ্রেসের সমর্থক আছে, সপা সমাজবাদী পার্টির সমর্থক সহ আরো বহু দল। ভারতের দলের তো অভাব নাই। পৃথিবীর সবচেয়ে বেশি রাজনৈতিক দল তো ভারতেই। যেহেতু ভারত পৃথিবীর সবচাইতে বেশি ভাষা, জাতির, ধর্মের অবস্থান, তো সেখানে রাজনৈতিক দল বেশি থাকবেই। মানুষ ১৪০ কোটি থাকবেই। কিন্তু তার মানে তো এই না যে মমতা ব্যানার্জির লোক স্লোগান দিল লেকে রেহেঙ্গে আজাদি, ভারত সে আজাদি, ভারত তেরে টুকরা করেঙ্গে বললে আপনার পক্ষে থাকবে? সবাই থাকবে আপনার মনে হয়? আমি শেখ ফরিদ বাংলাদেশের, আমি মৌলবাদের সরকার সমালোচনা করি, তারেক রহমানের সরকার সমালোচনা করি, আপনি জানেন। সবাই জানে। এখন কেউ যদি বলে ভারত বাংলাদেশ ভাইঙে ফেলামু, আমি কি তার পক্ষে থাকবো? আমি তো এই সরকারের বিরুদ্ধে। কিন্তু কেউ যদি আমার বাংলাদেশ ভাইঙে ফেলতে চায়, মনে করেন ২ টুকরা করতে চাইল, যেটা আমি সমূহ সম্ভাবনা দেখতেছি ভবিষ্যতে বাংলাদেশ টুকরো হয়ে যেতে পারে। কেউ ভাঙতে চাইল, আমি তার পক্ষে থাকবো? থাকবো না। তো তেমনি যারা মমতার সমর্থক, রাহুল গান্ধীর সমর্থক, সপার সমর্থক, ওই যে আপনার যাদবদের সমর্থক বা সিপিআই, ওই যে মরা ভাগ, মরা ভাগ, উষ্টা খাওয়া ভাগ, মাঞ্জা ভাঙা ভাগ, বামপন্থীদের সমর্থক। কিন্তু আপনার সবাই কি আপনাকে সমর্থন করবে? ভারতের এই টুকরো ভঙ্গে ইনশাল্লাহ, ইনশাল্লাহ বললে আপনার পক্ষে থাকবে? ওরা দেখতেছে আপনি হিন্দুদের বিরুদ্ধে, ওখানে হিন্দু মেজরিটি। হিন্দু প্রত্যেকটা ওইখানে যারা উপস্থিত হয়েছে তারা কারা? সব ফেলটু। সব ফেলটু। তো তারা ওইখানে গিয়ে প্রত্যেকে হিন্দু বিরোধী বক্তব্য দেওয়া। তো ভারতে আপনার হিন্দুরা এটা মেনে নেবে? বাংলাদেশে যদি আপনি ইসলাম, নবী, রাসূল, আল্লাহ, তারপর মক্কা মদিনার বিরুদ্ধে শব্দ উচ্চারণ করেন, বাংলাদেশে আপনাকে ভোট দিবে? আপনি যত বড় প্লেয়ার হয়ে থাকেন, দিবে আপনারা কেউ? কেউ দিবে না। ইউনূস ক্ষমতায় আসছে, ওরে বসাইছে। ভোট দিলে ওরে কেউ ইলেকশন হলে ওরে কেউ ভোট দিত? কেউ দিত না। কারণ জানে যে ও লেসবিয়ানদের সমর্থক। লেসবিয়ানদেরকে সমর্থন করতেই পারে, তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু যারা মুসলমান তারা তো মানবে না। ওরে ভোট দিত কোনদিন? তাহলে তো ভোটেই আসতো। তাহলে ওরে
বসায় দিয়েছিল কেন? তাহলে সেনাবাহিনী এখনো লাগে কেন? আপনি যেটা বললেন ওইটা করতে গেলে সেনাবাহিনী লাগবে। ভারতের সেনাবাহিনী তো আসবে না। ভারতের সেনাবাহিনী তো দেশপ্রেমিক। তারা দেশের স্বার্থে তারা জান দিয়ে দিবে। তারা তো দেশের রাজনীতিতে তারা হস্তক্ষেপ করবে না। ওইখানে সেনাপ্রধানরা কেউ বলল, "এই তুমি ভাইদেরকে সরায় দাও।" তুমি আর একটা জিনিস বলি, ওইখানে ওই আন্দোলনে এক মেয়ে কি বলছে জানেন? তরুণী বলছে, "প্রয়োজনে সে নরেন্দ্র মোদিরে মাইরে ফেলবে।" এটা কোনো গণতান্ত্রিক কথা? এটা হয়? তো এটা আপনি হবে? আমি তারেক রহমানের বিরুদ্ধে, আমি হেফাজতের বিরুদ্ধে, আমি জামাতের বিরুদ্ধে, চরমনাইফের বিরুদ্ধে। তার মানে কি আমি বলব যে তাদের মেরে ফেলান? এটা গণতান্ত্রিক কথা হয়? এটা গণতান্ত্রিক রাজনীতির সভ্যতা হয়? এটা তো ফৌজদারি অপরাধ। আপনি তারপরও একটা প্রধানমন্ত্রীকে বলতেছে মেরে ফেলবে। আপনাকে আমাকেই যদি কেউ বলে মেরে ফেলবে, এটা তো ফৌজদারি অপরাধ। পৃথিবীর যে হায়দ্রাবাদে যদি কেউ ফ্রান্সে বলে তারা মেরে ফেলবে। এই কথা বললে কি হায়দ্রার ভাই ওই ফ্রান্সে থাকতে পারবে? জেল হবে না তার? ফৌজদারি অপরাধ, সারা পৃথিবীতে এটা ফৌজদারি অপরাধ। আর একটা রাষ্ট্রপ্রধানকে আপনি তারা বলতে পারেন তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করব। তার সরকার চাই না, তার বিরোধিতা এটা আলাদা, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু বলতে পারবেন যে মেরে ফেলবেন? সেখানে প্রকাশ্যে বলছে। তো এগুলো কথা কি রাজনীতির মধ্যে ময়দান এগুলো চলে? আর এটা তো দেখাই যাইতেছে বিদেশি ফান্ডেড। এত পরিষ্কার অলরেডি মামলা হইছে। যে কারা, কারা ফান্ড দিছে এগুলো খুঁজে বাইর করো। তদন্ত শুরু হয়ে গেছে। দেখেন না কোন ফাঁদে কে আটকে। এই এই রাজনীতিতে আরো কে, কে আটকে। এরা তো ভেবেছে যে গরু বোধহয় মরলো ছুরি গিয়ে মুসারের মতো। যেমন মরা গরুর গল্প তো জানেন। কোন এলাকায় যদি ময়দানে গরু মরে, ওই এলাকার মুসার আমি নিজে আমি দৌড়ে আসে চিলের মতো। উড়ে, উড়ে আসে আইসা ছুরি মারে যে ভাগাটা নিতে হবে। এই সব মনে করছে গরু মরছে চামড়াটা ছিলে নিব। সব মুসার আইসা দিল্লিতে জমাইছে। অত নালি আদেশের না। ভারতের জনগণ তো বোকা না। ভারতের জনগণ তো বোকা নয়। এটা তো আপনি মনে করেন না। যারা আপনি যাদের সমর্থক বললেন, তারা মাঠে কেন নামবে? সে কারণটা আপনাকে বুঝাইতে হবে। আপনি বললেন একটা, করবেন একটা, তা তো হবে না। বাংলাদেশের মতো আপনি মুজিবের বাংলায় বৈষম্য ঠাঁই নাই বইলে এসে ৩২ নম্বর মুজিবের বাড়ি ভাঙবেন। এই ফাত্রামি ভারতের জনগণ মানবে না। আপনি এখানে স্লোগান দিবেন যে, "তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা।" ক্ষমতায় এসে বলবেন, "তোমার আমার যমুনা মক্কা মদিনা।" এই ফাত্রামি ভারতের জনগণ মেনে নিবে না। ভারতের জনগণ কোনোদিনই মেনে নিবে না আপনি আফগানিস্তানে বাবরের কবরে ফুল দিয়ে আইসা ভারতের রাম মন্দিরে ওইখানে যাবেন না। এই একটা কারণেই ভারতে কোনোদিনই কংগ্রেস ক্ষমতায় যেতে পারবে না, গেলেও টিকতে পারবে না। পারবে না। বরং ভারতের এই আন্দোলন, এই তথাকথিত আমার তো হায়দর ভাইয়ের কথাও একটু সন্দেহ হইতেছে আমার। আমার সন্দেহ হইতেছে এই আন্দোলন তো আবার নরেন্দ্র মোদী করাইতেছে না। হ্যাঁ, আমার তো একটু সন্দেহ হইতেছে। কারণ এই কোথাকার কোন ককরোচ মকরোচ ফকরোচ কই থেকে কই আসলো বাকরোচ আইসা আন্দোলন করতেছে। ফান্ড আসতেছে বিভিন্ন দিক থেকে। তিনি এর চাইতে বড় আন্দোলনকে মানে দমন করেননি, দমিয়ে দিয়েছেন কৌশলে, রাজনীতিতে। নরেন্দ্র মোদীর সাথে আপনি এটা পারবেন না। আর ভারত কিন্তু অদ্ভুত ব্যাপার। সারা পৃথিবীতে কিন্তু সরাসরি যে রাজনৈতিক দল প্রচার করে, প্রচার চালায় তারাই কিন্তু ক্ষমতায় যায়। ভারতে কিন্তু তা জানে আরএসএস তাদের হলো প্যারেন্ট সংগঠন। আরএসএস কিন্তু বিজেপি গেছে। আরএসএস এর কেউ ক্ষমতায় যায়? ওরা নেতৃত্ব পয়দা করে যেটা হায়দার ভাই বললেন। আরএসএস এর কাছে ওরকম মোদি ১০-১২ টা আছে। ওরকম অমিত শাহ ১০-১২ টা আছে। ওরকম যোগী আদিত্যনাথ ২০-২৫ টা পকেটে নিয়ে ঘুরে। আরএসএস কে আপনি কি মনে করেন? আরএসএস খানে তো আমি স্টাডি করতে আমি অবাক হয়ে গেছি। এতে যতই গালি দেন আপনি। যেমন জামাতারে যতই গালি দেন। জামাতের কিন্তু পকেটে অনেক টিকটিকির ডিম বিভিন্ন জায়গায় পাইরা রাখে। ওরা বিএনপির ঘরে যায় টিকটিকি, জামাতের ডিম পারে, আওয়ামী লীগের ঘরে যায় টিকটিকি ডিম পারে। আরএসএস তা না, আর সরাসরি নিজের ডিম নিজের কাছেই রাখে। ঘর অনেক। আরএসএস সারা ভারতবর্ষ আরএসএস তাদের আইডিওলজি, তাদের ঐখান থেকে পয়দা হয়ে আসে নেতারা। আপনি কেমনে ঠেকাবেন? ধরে নিলাম আপনি নরেন্দ্র মোদীকে ক্ষমতাতে সরালেন, তাই কি হইছে? তাই কি হবে? কিন্তু বলে দিলাম আপনাকে, আগামীতে ভারত এই বিজেপির দখলে আরএসএস দখলেই থাকবে। কারণ এর জন্য দায়ী কে? কংগ্রেস। এর জন্য দায়ী কে? সপা। এর জন্য দায়ী কে? মুসলমান। এর জন্য দায়ী কে? যারা বামপন্থী রাজনীতি করে। এরাই কিন্তু বিজেপি নিজের শক্তিতে শক্তিশালী হয় নাই। আপনি কাশী আপনি মদিনার পাশে কি আপনি কোন মন্দির দিতে দিবেন? মদিনা নবীর কবরের সামনে মন্দির হইতে দিবেন, গির্জা হইতে দিবেন। মক্কার সামনে গির্জা হইতে দিবেন, মেনে নিবেন। তো গয়া কাশীতে ওইখানে মসজিদ বানাইছে, তার বিরোধিতা করেন। ভারত সরকার সেটা নিয়ে আলোচনা করতেছে। সুপ্রিম কোর্ট আপনি যে তার পক্ষে নিলেন। মানুষ মানবে? মানবে না। একটা পর্যায়ে মানবে না। আপনারাই না বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির লোকজন এখন তো হজ করা শুরু করছে। ভারতের কমিউনিস্ট পার্টি মুসলমানরা এখন হজ করা শুরু করছে। তো হিন্দুরা বইসা থাকবে? সারা পৃথিবীতে আপনি ৫৭টা ৫৬টা মুসলমান রাষ্ট্র বানাবেন। একটা হিন্দু রাষ্ট্র দেখলেই আপনার শরীর জ্বলবে। এটা বললে তো হিন্দুরা আরো আগে যাবে। বরং যারাই ককরোচ ফকরোচ মকরোচ পার্টিতে এখানে অ্যাটেন্ড করতেছে তাদের রাজনৈতিক ক্যারিয়ার ভ্যানিশ হয়ে যাবে সামনে। আগামীতে বিজেপি বলছিল না স্কিপ বার ৪০০ পার, দেখবেন আগামীতে ৪০০ পার হয় কিনা। তবে এটা ঠিক বিজেপি একদিন এই ভারতবর্ষে ৪০০ সিট নিবেই। ৪৫০ সিটের মধ্যে নিবেই।
ভারতের বিজেপি ভোট পায়, ইলেকশনে ভোট পায়, ক্ষমতা আসলে ফ্যাসিস্ট। আর আপনারা যেন ফাল পারবেন না, ভোট ছাড়াই কুদবেন, আপনারা গণতান্ত্রিক নেতা। এগুলো মানুষ এগুলো মানবে, বিষয়গুলো দেখে আর হাসে। আগে ভারতের লোকজন এখন জাতীয়তাবাদী নেতা কর্মী যারা, তারা এখন অনেক সচেতন। কোন সুদূর বুদুর মোদির সাথে খাটবে না। এক মোদি গেলে ওই যে এক মোদির লোকান্তরে লক্ষ মোদি ঘরে ঘরে হয়ে যাবে। ভারতের RSS এরকম বহু লোক বানাই ফেলছে। দেখতে পারবেন সামনে 29 সালেই দেখতে পারবেন এই ককরোচ পার্টির এই যে গেম খেললো, এই গেমের ফায়দার এর সব ক্রিম খাবে কে? ওই যে ভালুকাতে মারছিলেন দীপু দাসেরে, তাই না? বাংলাদেশে আপনি হিন্দুদের ঘরবাড়ি জ্বালাইছেন, চিটাগাঙে জ্বালাইছেন, বরিশালে জ্বালাইছেন, ফরিদপুরে জ্বালাইছেন, নারায়ণগঞ্জে জ্বালাইছেন। ফলাফল গেছে কিন্তু পশ্চিমবঙ্গের ঘরে। তো এরকম দিল্লির মধ্যে আপনি জ্বালাইতেছেন, ওইটা কার ঘরে যাবে এটা তো বোঝা পরিষ্কার। আপনি ঠেকায় রাখতে পারবেন না। বরং এটা করে সাময়িক হয়তো মনে হইতেছে আর অনেক কিছু করতে। আর ওই যে বেগানা সাদিমে আব্দুল্লাহ দিওয়ান আমার ভাবির পোলারা, বাংলাদেশে বাঙ্গু মুসলমানেরা তো স্বপ্ন দেখতেছে যে ক্ষমতায়, মনে হয় যে দিল্লি তো আর এই ক্ষমতায় যেতেছে। একটা কথা বলে রাখি আপনাকে, ভারতের জাতীয়তাবাদী সরকার যদি ক্ষমতায় না থাকে, তাহলে ভারতের সভ্যতা সংস্কৃতি হুমকির মধ্যে পড়বে এবং বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমি আপনাকে পছন্দ নাও করতে পারি, কিন্তু আপনি থাকলে আমার সভ্যতা সংস্কৃতি, আমার সাহিত্য, আমার শিল্প, আমার শিক্ষা, আমার সমাজ টিকবে। মানে আমাদের সমাজ, আমার সমাজ, অন্য সমাজ না, আমাদের সমাজ টিকবে। আমি তো তার পক্ষে আমাকে থাকতেই হবে, ইচ্ছা না থাকলেও। কারণ আমার ভাই ক্ষমতা, হায়দার ভাই আমার ভাই বা আমার বিআই ক্ষমতায় আসলো, আসার পরে দেখি আমার বাড়ির বিল্ডিং নাই, চাল নাই, বেড়া নাই, আমার ঘরে টিউবওয়েল নাই, এসি নাই, খুলে নিয়ে যায়, আমার বাড়ির আশেপাশ থেকে আবাদ করা যায় না, তাহলে ওই ভাই আমার দরকার নাই তো। আমার তো আপনার শত্রু হলে আপনারই দরকার, যদি আমার বাড়িঘর ঠিক থাকে। আবারও বলতেছি, ভারতীয় জনগণকে, বাংলাদেশের মতো যদি বিনিয়োগ শূন্য না হইতে চান, বাংলাদেশের মতো যদি অধঃপতন না চান, তাহলে এই সমস্ত ফাত্রা আন্দোলনের পক্ষে সমর্থন কইরেন না। এটা আমার ভারতীয়দের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশের কাছে শিক্ষা নিন যে অযাচিত ভাবে বিদেশি প্রভুদের সেলারা যদি ক্ষমতায় আসে কি হয় সেটা বাংলাদেশ দেখে নেন। আর পাকিস্তানের দিকে তাকান কি হাল হয়ে গেছে। যদি বলেন ভারতটাকে আপনারা পাকিস্তানের মতো একটা ভিখারিস্তান বানাইতে চান ৩ নম্বর অর্থনীতি থেকে, আর বাংলাদেশের মতো যদি বিনিয়োগহীন রাষ্ট্র করতেছেন, তাহলে ককরোচ ফকরোচ এগুলা পার্টির আপনারা সমর্থন দেন। এটা মানে চয়েস ইজ ইওর, এটা আমার না। আমি তো বাংলাদেশী হিসেবে আপনাকে এর চেয়ে আর বেশি বলতে পারি না। সমাজদারকে হিসাবে আমি কাবি। ভারতীয় দর্শকদের উদ্দেশ্যে জাস্ট 30 সেকেন্ড একটা কথা বলি। বাংলাদেশের 24-এর 5ই আগস্টের পর যে মৌলবাদীর উত্থান দেখছিলেন, আপনারা ভারতীয়রা যদি সেম মৌলবাদীদের উত্থান যদি ভারতবর্ষে দেখতে না চান, তাহলে এখনই এটাকে ঠেকান। আর একটা কথা বলি, আমাদের এই মৌলবাদীরা কি জানেন? ওই যে ইসলামের 4 খলিফা, একদম নামধরা 4 খলিফা, যেই মুসলমান তার 4 খলিফারই হত্যা করছিল, তাদের আপনাদের কি করবে সেটা আপনারাই ভাবেন, এবং তাদের হাত থেকে বাঁচতে হলে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেন। দেশ আপনার, সমাজ আপনার, আইন রাষ্ট্র আপনার, ধর্ম আপনার, রাষ্ট্র আপনার। আপনারাই দেখেন যে এদের বিরুদ্ধে কি করবেন। ধন্যবাদ। আমার ভাবির পোলা শব্দ শুধু অন্যরা দর্শকরাই নয়, অনেকে এখন পোলা পানদের অন্যান্য গালি না দিয়ে ডাক দেয় ভাবির পোলা, মানে অন্য জায়গায় এই গালি এখন বিভিন্ন পরিবারে শুরু হয়েছে। আমার তারা ফোন দেয়, অনেক বাচ্চা বলে আঙ্কেল আপনি কি শুনাইলেন, আমার মা আমার এই বলে, মায়েও গালি দেয় বাবির পোলাই দিঘায়, ঠিক আছে, বাপে গালি দেয় বাবির পোলা, মানে অন্য গালি কে এখন তারা ভাবির পোলা হয়ে গেছে। আমরা যাই অন্তত বিশ্রী শব্দের জায়গায় এটা গেল, শব্দটা ঠিক থাকলো ভালো কথা। যাই সেটা অন্য প্রসঙ্গ। ধন্যবাদ যিনি এই শব্দ ব্যবহার করতেছেন। ঘটনা হইলো, এই বাংলাদেশের ভাবির পোলাদের আগ্রহ কেন জানেন? তারা তো স্বপ্ন দেখে সারাদিন নরেন্দ্র মোদীর পতন, বিজেপির পতন, ভারত ভাঙবে, এগুলো স্বপ্ন দেখে মনে মনে মন খোলা খায়। কিন্তু এরা জানে না, ধরে নিলাম বিজেপি সরকারের পতন ঘটলো, কংগ্রেসের নেতৃত্বে সরকার হইলো, এই সরকার কি শেখ হাসিনারে এদের হাতে তুলে দিবে? এরা তো এই আশায় বসে আছে। কিন্তু এরা জানে না যে ইন্দিরা গান্ধীর সেই কংগ্রেস পার্টি হচ্ছে শেখ হাসিনার প্রকৃত সমর্থক, প্রকৃত সাপোর্টার, প্রকৃত শেল্টার। এরা জানে না যে এই যে শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা যে ভারতে অবস্থান করতেছেন, সর্বদলীয় সিদ্ধান্তে শেখ হাসিনাকে এখানে রাষ্ট্রীয় অতিথি করা হয়েছে। সবাই ওখানে স্বাক্ষর করেছে। ওইখানে মমতা ব্যানার্জি স্বাক্ষর করেছে, মমতা ব্যানার্জির ভাইপো স্বাক্ষর করেছে, আসাদুদ্দিন ওয়াইসি স্বাক্ষর করেছে, এই যে চিঙ্কুবাম ভারতে তারা স্বাক্ষর করেছে, কংগ্রেস স্বাক্ষর করেছে, সব এমপিরা সেখানে, মানে বিপুল ভোট, মানে সর্বসম্মত সর্বদলীয় সম্মতিতেই শেখ হাসিনা ওইখানে, জননেত্রী শেখ হাসিনা ভারতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে রয়েছেন। তাই যারা স্বপ্ন দেখতেছেন বিজেপি সরকারের পতন ঘটলে শেখ হাসিনাকে আপনাদের হাতে মুড়ির মোয়ার মতো তুলে দিবে, অত নালে আদেশ হয় না। ভারত তো বোকা না। দিন শেষে ভারতীয়রা ভারতীয়ই,
দিন শেষে ভারতীয়রা যতই কাটাকাটি মারামারি আন্দোলন করুক, ওরা নিজের দেশের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না। তাই আমাদের বাঙ্গুরা যারা খুশি হয়েছে ভাবির পোলা, অত খুশি হইও না। উম, মানে বেগানা স্বাধী মেয়ে আব্দুল্লাহ দিওয়ানা হইলে লাভ নাই। তুমি ফালি পারবা আর নাচন কুদ্দনি করবা, বিয়া শাদী বাসর করবা আর একজন, তোমার কোনো লাভ নাই। জি, না না না, আপনি ঠিকই বলেছেন। সরকারে যারাই থাকুক আপনাকে অভ্যুত্থান করে, ওখানে তো সেনাবাহিনীতে পারবেন না, তাহলে আপনাকে অভ্যুত্থান করে দেয়। অভ্যুত্থান করার মতো সাহস, শক্তি, তারপর গ্রহণযোগ্যতা কোনোটাই না আছে কংগ্রেসের, না আছে সপার, না আছে বামদের, তো নাই। বললাম না 540টা সিটের মধ্যে 4টা 5টা সিট পায়, মানে 1%ও না। তো ওই দল আপনাকে কি বিপ্লব করতে পারবে? পশ্চিমবঙ্গের তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তো তাহলে আপনি কাকে দিয়ে বিপ্লব করাবেন? বিপ্লব করতে তো বিপ্লবী নেতৃত্ব লাগবে, গ্রহণযোগ্যতা লাগবে। সেই মুরুদ, সাহস, শক্তি, মেধা, যোগ্যতা এখন এই মুহূর্তে বিজেপির নেতাদের সামনে, আরএসএস এর নেতাদের সামনে, বর্তমান যে বিরোধী নেতারা রয়েছে তারা কিছুই না, তারা যোগ্যতাই রাখে না। আর যেটা বললেন, আমি একবার একটা পোস্ট দিয়েছিলাম যে সেখানে আমি লিখেছিলাম যে 3জন মানুষের আগামীতে প্রধানমন্ত্রী হইতে পারে। তার মধ্যে কিন্তু আমি আসামের মুখ্যমন্ত্রীর নামও লিখেছিলাম। তো উনি যদি আসে, উনি তো সারা দেশে সিভিল কোড শুরু করে দিবেন। সিভিল কোড, সিভিল যেটা আইন কোড, সেটা দিয়ে দিবেন। তখন কি হবে? উনি যদি ক্ষমতায় আসে, উনি তো আরো স্ট্রেট বলবেন, মাদ্রাসা বন্ধ করে দিবে সারা ভারতে। উনি তো আরো মারাত্মক। আর যোগী আদিত্যনাথ আসলে তো কথাই নেই। যদিও অনেকেই আমাকে বলেছে যে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসবে। আমি আমার যে 3 জনের নাম লিখেছি ওখানে যোগী আদিত্যনাথের নাম লিখিনি। আমি বলেছিলাম যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকবে, তিনি প্রধানমন্ত্রী হইতে চাইবেন না, এটা আমি বলেছি। তিনি আসবেন না, এটা আমি বলি নাই, বলছি তিনি চাইবেন না। অন্য কোনো প্রধানমন্ত্রী ছিল না। বিজেপির হাতে অনেকেই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য লোক তারা তৈরি করে রেখেছে, তারা তারা বসে নেই। আরএসএস বসে নেই, আরএসএস সবসময় নেতা এবং কর্মী সৃষ্টি করে, পয়দা করে। তো ওই দলটাকে আপনি ঠেকাইতে পারেন না। আর ওগুলো তো আদর্শিক ভিত্তি নাই। বামপন্থীরা বলে একটা করে একটা। বামপন্থীদের মুরুদ নাই ওইখানে বলার যে ভারত, বামপন্থীরা কি আন্দোলন করবে? সমাজতান্ত্রিক আন্দোলন আজ পর্যন্ত বলার সাহস পেয়েছে যে ভারতকে সমাজতান্ত্রিক রাষ্ট্র বলে? আপনি বলেন, আপনার বয়স তো কম হয় নাই। আপনি কবে ভারতের ভারতের সমাজতান্ত্রিক নেতাদের শুনছেন বলতে, মিছিল করতে, যে তারা সমাজতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার জন্য তারা রাস্তায় নেমেছে? এক এক দিন এক এক সুতানে নামে। গণতন্ত্র, গণতান্ত্রিক আন্দোলনের জন্য তারা নামে। হবে? হবে না। আপনি, আপনার যদি গ্রহণযোগ্যতাই না থাকে জনসমাজ, আপনার প্রতারণা ধরা পড়ে গেছে। রাজ্য সরকার তো তারা নীল, কেন্দ্রে তারা 5 জন 4-5 জন। তো এই সমস্ত লোকের কথা কারা মনে হয়? আর অভ্যুত্থান যদি করতে পারে সেটা আলাদা প্রসঙ্গ। অভ্যুত্থান যদি করে জনগণ, জনগণ যদি চাই দেশের সরকার বিদেশ থেকে এনে নিবেন, নিতেই পারে। কিন্তু তার সেই অভ্যুত্থান কে করাবে? ওই ককরোচ পার্টির নেতা, ফেসবুকে ফলোয়ার হলো 2 কোটি, লোক হয় না 2000। তারপরে যারা লোক এলো ভারতের সকল, কারা গেছে এখানে? আপনি ডাক দিতে বলেন, কেউ নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করতে পারে জনস্রোত নিয়ে? কেউ চ্যালেঞ্জ করার ক্ষমতা, সাহস, যোগ্যতা কোনটা এই মুহূর্তে তাদের নেই। এই মুহূর্তে ভারতের, আমি আবারও বলছি, বিপ্লব পৃথিবীর যে কোনো দেশে যদি জনগণ বিপ্লব করে যে কোনো কিছু পরিবর্তন হতে পারে। কিন্তু ভারতের জনগণ তো তৈরি না বিপ্লবের জন্য। নরেন্দ্র মোদী সরকার এত খারাপ কাজ করে নাই, বিজেপি সরকার এত খারাপ কাজ করে নাই, তার যে এনডিএ জোট এত খারাপ কাজ করে নাই যে তার বিরুদ্ধে কেউ বিপ্লব করতে যাবে। এত পাগল হয়নি তো ভারতের জনগণ। ভারতের জনগণ যথেষ্ট সচেতন। বরং আরো কি হচ্ছে জানেন? হিন্দুরা আরো হিন্দুত্ববাদী হচ্ছে, জাতীয়তাবাদীরা আরো জাতীয়তাবাদী হচ্ছে। বিজেপিরই শেষে ভোট বাড়তেছে, বিজেপিরই শেষে সংসদীয় আসন, রাজ্যের আসন, বিধানসভা আসন, এগুলো তাদের বাড়বে। আমার মনে হয় কমছে না। বিজেপির যে উত্থান, এটা আপনি ঠেকানোর আমি কোনো কিছুই দেখতেছি না। আর হ্যাঁ, বিপ্লব বিপ্লব করার মতো অবস্থানে ভারতের জনগণ এখন নাই। কারণ ওইরকম নেতাই নাই কারো পক্ষে যে আসবে। যে নেতাদের ভোট নাই, আসন নাই, তার মানে জনগণ নাই। তার মানে নাই। আর আপনি যেটা না, সংখ্যা দিয়ে বলেন, ফরিদ ভাই এখানে একটা বিষয় আছে। বিপ্লব হলো যেখানে ফ্যাসিজম, একনায়কতন্ত্র, ভোটের অধিকার নেই, নাগরিক অধিকার নেই, বাক স্বাধীনতা নেই। ভারতে তো এর সবই আছে। সেই জন্যই তো বলতেছি। সে তার মানে কি কেন করবে? আপনার সেখানে আপনি এই যে আন্দোলন করতেছেন, বাংলাদেশ হলে কি করতো? টিংরি ভেঙে ফেলাইতো। পাকিস্তান হলে কি করতো? টিংরি ভেঙে ফেলাইতো, নালা ছড়াই ফেলাইতো। ইরান হলে কি করতো? সবগুলো ধরে নিয়ে ভারত মহাসাগরে ফেলাই দিত। মালয়েশিয়া হলে কি করতো? ভারত তো সব ধরে বিমান হামলা পর্যন্ত পাকিস্তান তো তার দেশের বিমান ভিতরেই বিমান হামলা করে, তার দেশে। তাহলে ভারত তো, বম্বিং করে। রাইট, ভারত হলো যে গণতন্ত্রী, আপনাকে আন্দোলন করার সুযোগ দিয়ে রেখেছে। তো আপনি কি কারণে বিপ্লব করবেন? আপনি বিপ্লব তো করবেন তখন যখন আপনি সবকিছু আপনি বন্ধ করে দিবেন। তো ভারত সরকার তো তা না, ভারত সরকার তো ফ্যাসিস্ট না, সে তো জনগণের ভোটে আসছে রে ভাই। তাদেরও তো কেউ না কেউ ভোট দিয়েছে। আপনি যখন আন্দোলন করবেন তার লোকে তো মাঠে নামবে। ভারতের যখন বেশি পরিস্থিতি খারাপ হবে বিজেপি কিন্তু সামরিক শাসন জারি করবে না ইন্দিরা গান্ধীর মতো।
সরাসরি সে তার জনগণকে আহ্বান জানাবে মাঠে নামো, তখন আপনি কি করবেন? ধরেন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যদি শেখ হাসিনা যদি বলতো এই ওয়াকারকে বিশ্বাস না করে, যদি বলতো ছাত্রলীগ যুবলীগ মাঠে নামবো, তাহলে তো এই আন্দোলন বন্ধ হয়ে যেত। তিনি তো বুঝতেই পারেন নাই, তাকে তো ব্ল্যাকমেইল করছে, তাকে তো ধোকা দিয়েছে যে আমরা আপনার সাথে আছি। মানে আপনার আত্মীয় স্বজনরা বললো ওদের আনার দরকার নাই, আমি বললাম যে আপনার আত্মীয় স্বজনের সাথে আমি ফরিদতে আছি, কিন্তু আমি আপনার সাথে গাদ্দারিটা করলাম। শেখ হাসিনার সাথে তাই হয়েছে। ছাত্রলীগ আচ্ছা আমাকে বলেন, মিরপুর 10 নম্বরে 3 জন বাঘা বেতা 4 জন বাঘা বাঘা নেতা রয়েছে আওয়ামী লীগের, এবং ওটা একটা ঘাটি মিরপুর 12, মানে মিরপুর ওই অঞ্চল 10, 11, 12, সেইখানে আপনি মেট্রো রেল পুরলেন, আওয়ামী লীগের কোনো নেতা কর্মী বাধা দিল না। তার মানে কি? তার মানে হয় তাদের মিসগাইড করেছে, অথবা তারা তাদের ঐক্য নাই, দুটোর মধ্যে একটা হয়েছে। তাছাড়া তো এখানে মেট্রো রেল পড়তে পারেন না। তো ভারতে তো ওই সুযোগ নাই। ভারতের সেনাবাহিনীর ভরসায় তার বিজেপি চলে না। বিজেপি চলে তার ওই দেশের সেনা প্রধান। 15 দিন লাগে প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট নিতে। এত সস্তা। এত এটা কি বাংলাদেশ পাইছেন? যে সেনা প্রধান এসে প্রধানমন্ত্রীর বলবে ইয়ে করনা হোগা, নেই তো তেরা করছি উল্টা দুঙ্গা। এত সস্তা। বাংলাদেশে এসে বলবে আপনি চলে যান, এই দেশ আমি এখন জামাতে এত সস্তা, ভারত এটা হবে। বললামই তো 15 দিন লাগে হলো অ্যাপয়েন্টমেন্ট নিতে। প্রধানমন্ত্রী তো দূরের কথা, প্রতিরক্ষা মন্ত্রীর সাথে দেখা করতে 72 ঘন্টা লাগে মিনিমাম। মিনিমাম 72 আওয়ার্স আগে নোটিশ দিতে হয়। আমি আপনার সাথে দেখা করতে চাই, অতি জরুরি রাষ্ট্রীয় জনগুরুত্ব বিষয় ব্যতীত সাধারণভাবে দেখা করতে গেলে মিনিমাম 72 আওয়ার্স, আর প্রধানমন্ত্রীর সাথে 15 দিন সময় লাগে সেনা প্রধানের সাক্ষাৎ পেতে, প্রধানমন্ত্রী সাক্ষাৎ পেতে। কোথাকার কি তাদের ভারতের জনগণ, ভারতের নেতারা হলো নেতা, তারা তো ভোটে নির্বাচিত হয় ভাই, কারো দয়া নির্বাচিত হয় না। আর বাংলাদেশে তো এগুলো দয়া হয়, বা যারা বিএনপি করে খালেদা জিয়ার নামে পাশ করে, যারা আওয়ামী লীগ করে শেখ হাসিনার নামে পাশ করে, বা যারা আওয়ামী লীগ করে বঙ্গবন্ধু নামে পাশ, নিজেদের কোনো যোগ্যতা আছে? যতই ছাপা মারুক আওয়ামী লীগ বিএনপি, সবার কারোর ব্যক্তিগত যোগ্যতা খুব কম সংখ্যক আছে, বলবো না যে নাই, খুব কম। আর পাকিস্তানে তো কোনো নেতার যোগ্যতাই নাই। ওখানে যারা সেনা প্রধান হয়, যারা এস্টাবলিশমেন্ট, দেখেন এরা এত ভয় পায় সেনা প্রধানকে, সেনা প্রধান বলতে পারে না, আর্মিকে আর্মি বলতে হয় এস্টাবলিশমেন্ট বলে, ভয় হয়, নাম নেয় না। তো এরা ওইখানে তো প্রধানমন্ত্রী হয় সেনা প্রধানের কথা, প্রেসিডেন্ট হয় ভারত কি তাই? ভারত তো তা না রে ভাই। সুতরাং ওইখানে আপনি এই মুহূর্তে বিপ্লব করতে, বিপ্লব তো হবেই না, এরা তো বিপ্লবী না। বিপ্লব যে কোনো সমাজে পরিবর্তন আনে, কিন্তু এরা তো বিপ্লবী না। সুতরাং বিপ্লব হবে না। এই জন্য না যে জনগণ, এরা তো বিপ্লবী না। এরা কি বলছে বিপ্লবী? এরা তো বিপ্লবী না। এরা বলে একটা করে একটা, মিথ্যা কথা কয়। এটা জনগণের কাছে ধরা পড়েছে। এরা বললো প্রশ্নপত্র নিয়ে কথা বলবে, আইসা বলে নরেন্দ্র মোদী পদত্যাগ চাই। এটা তো বাংলাদেশ না, এটা মার্কেটে খাবে। এরা এসে কি বললো? যে রাম মন্দিরের বিরোধিতা করে। এরা এসে কি বলে? যোগীর পদত্যাগ চায়। এগুলো ফাত্রামি তো ভারতের জনগণ মেনে নিবে না। সুতরাং ওইখানে প্রথমত বিপ্লব হবে না, দ্বিতীয়ত এরা তো বিপ্লব করতেও আসে না, তো বিপ্লব হবে কেমনে? আর তার চেয়ে বড় কথা, বিজেপি আরএসএস বিপ্লব হতে দিবে না, কারণ তাদের তো সংগঠন আছে, তাদের পক্ষ তো লোক আছে। জি, ধন্যবাদ। দর্শক, গত 18 জুলাই প্রচারিত ভিডিওতে আমরাই প্রথম জানিয়েছিলাম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বঙ্গভবন ছাড়তে হচ্ছে বা রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে। ওই ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য সরকারের শীর্ষ পর্যায় থেকে মানসিক প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছিল। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ওই ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এর 4 দিন পর 22 জুলাই থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি সরে যাচ্ছেন, তার পদ থেকে পদত্যাগ করছেন। ওই ভিডিওতে আমরা বলেছিলাম এই মুহূর্তে সংসদ অধিবেশন না থাকায় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। সরকার একাধিক সূত্র বলছে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই মুহূর্তে থাইল্যান্ডে আছেন। সেখান থেকে ফিরলেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিবেন এবং স্পিকার নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। যদিও সামাজিক মাধ্যমে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে নানান আলোচনা চলছে। সরকার একাধিক সূত্র বলছে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটি নিয়ে বর্তমান সরকারের শীর্ষ মহলের সাথে ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী একটি পক্ষের মতের মিল হতে হবে। যদিও আগামী সেপ্টেম্বর মাসের আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। বিএনপি এবং সরকারের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুকে ঘিরে যে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা চলছে সেটি হলো রাষ্ট্রপতিকে কেন সরে যেতে হচ্ছে। একটি পক্ষ সামাজিক মাধ্যমে প্রচার করছে রাষ্ট্রপতি লন্ডন সফরে গিয়ে সেখান থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছিলেন এবং বিষয়টি সরকার গোয়েন্দা সংস্থা জানতে পারায় তাকে সরিয়ে দিচ্ছে। তবে রাষ্ট্রপতি বিষয়টি উড়িয়ে দিয়েছেন। বঙ্গভবন ও সরকার একাধিক সূত্র বলছে
24 অক্টোবর থেকে বর্তমান রাষ্ট্রপতিকে সরানোর দাবিটা যে পক্ষটি কয়েক দফায় ঠেকিয়েছিল তারাই এখন রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছে। রাষ্ট্রপতি সরে যাওয়ার পর বর্তমান সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছে সূত্রটি। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সেই হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। গত 3.25 বছরে 3টি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়ে অনন্য রেকর্ড করে ফেলেছেন তিনি। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা বেশ কয়েকবার হয়েছিল। দর্শক, আপনাদের হয়তো মনে আছে, রাষ্ট্রপতিকে সরানোর দাবিতে 22 অক্টোবর বঙ্গভবন ঘেরাও করা হয়েছিল। এমনকি তখন বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলোর হেডলাইন ছিল রাষ্ট্রপতির চলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত। কিন্তু নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনাতে আমরা 22 সেপ্টেম্বর আপলোড করা ভিডিওতে বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না, এমনকি তিনি ছুটিতেও যেতে পারবেন না। পরবর্তীতে তাকে সরানোর অনেক চেষ্টা সত্ত্বেও ইউনূস সরকার সফল হননি। রাষ্ট্রপতি পদে তিনি থেকে গিয়েছিলেন। চলতি বছরের 23 ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে ছাপা হওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রেসিডেন্ট বলেছিলেন বিএনপি আর সামরিক বাহিনীর বিরোধিতার কারণে সে যাত্রা তার পথটি বেঁচে গিয়েছিল। 23 ফেব্রুয়ারি কালের কণ্ঠের ওই সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছিলেন তিনি কিভাবে ইউনূসের আমলে বঙ্গভবনের 4 দেয়ালের মধ্যে বন্দী ছিলেন। 2025 সালের 25 মে প্রচারিত আমার একটি ভিডিও, যেটি শিরোনাম ছিল কেমন আছেন মহামান্য, সেই ভিডিওতে জানিয়েছিলাম ইউনূস সরকার কিভাবে প্রেস উইং সহ তার ওয়েবসাইটের কর্মকর্তাদের, এমনকি তার স্ত্রীর জন্য বরাদ্দ স্বাস্থ্য কর্মকর্তার সুবিধাও কেড়ে নিয়েছিল। ওই ভিডিওতে প্রকাশ করেছিলাম কিভাবে রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে বের হতে দেওয়া হয়নি, কিভাবে তার বিদেশ সফর ঠেকানো হয়েছিল। সবশেষ গত 18 জুলাই প্রচারিত ভিডিওতে বলেছিলাম এবার বিএনপি সরকারই, যারা ইউনূসের আমলে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঠেকিয়েছিল, তারাই রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছে। 22 জুলাই থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রকাশিত হচ্ছে রাষ্ট্রপতিকে সরে যেতে হচ্ছে। ওইসব খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, যেমনটি আগে জানিয়েছিলাম। বাংলাদেশের সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে চিকিৎসার জন্য গত 19 জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সফরসূচি অনুযায়ী আগামী 26 জুলাইয়ের মধ্যে ফিরতি টিকিট কাটা ছিল, কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে। টিকিট পাওয়া সাপেক্ষে তিনি শুক্রবার বা শনিবার ফিরতে পারেন বলে স্পিকার একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন এমন খবর চাওয়ার হওয়ার সাথে সাথে নতুন কয়েকটি আলোচনার একটি হলো কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। দর্শক, বাংলাদেশের সংবিধানের 48-1 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। তবে যদি একজন প্রার্থী থাকে তাহলে ভোটাভুটির দরকার হয় না, যেমনটি লাগেনি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ক্ষেত্রে। এই মুহূর্তে সংসদ অধিবেশন নেই। গত 14 জুলাই বর্তমান ত্রয়োদশ সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়েছে। বাংলাদেশের সংবিধানের 72-1 অনুচ্ছেদে সংসদ ডাকা, স্থগিত ও ভেঙে দেওয়ার এখতিয়ার দেওয়া আছে রাষ্ট্রপতিকে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, তবে শর্ত থাকে যে সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে 60 দিনের অতিরিক্ত বিরতি থাকিবে না। অর্থাৎ আগামী 13 সেপ্টেম্বরের মধ্যে পরবর্তী সংসদ অধিবেশন ডাকতে হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে 30 আগস্ট বা 1 সেপ্টেম্বর বর্তমান সংসদের তৃতীয় অধিবেশন শুরু হতে পারে। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের আগে এই অধিবেশন শুরু করতে চায় সরকার। সেই হিসেবে আগস্টের একেবারে শেষে কিংবা সেপ্টেম্বরের শুরু ছাড়া নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না। সরকারের শীর্ষ পর্যায়ের একটি সূত্র বলছে এই মুহূর্তে নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন সেটা নিয়ে সরকারের মধ্যে খুব বেশি চিন্তা নেই। সূত্রটি বলছে বিষয়টি শুধু সরকারের শীর্ষ মহল নয়,
এর সাথে আরো একটি পক্ষ জড়িত। ওই পক্ষটি ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের রাজনীতিতে বেশ প্রভাবশালী। সরকারের হাইকমান্ড এবং ওই প্রভাবশালী পক্ষটি একমত হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। তবে সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পদটি শূন্য হবার পর 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় যদি সংসদ ভেঙে না যায়। সেই হিসেবে অক্টোবরের মধ্যে বিএনপিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নিতেই হবে। আমার শাহাবুদ্দিনের পদত্যাগের খবরে আরেকটি চাওয়ার হওয়া বিষয় হলো তিনি কি কারণে সরে যেতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে যে বিএনপি এক সময় তার পদত্যাগ ঠেকিয়েছিল সংবিধান রক্ষার কথা বলে, সেই বিএনপি সরকার হঠাৎ করে কেন রাষ্ট্রপতিকে সরে যেতে বলছে। বাংলাদেশের রাষ্ট্রপতিদের ইতিহাস ঘাটলে দেখা যাবে সরকারের সাথে দূরত্ব থাকার পরও রাষ্ট্রপতিরা মেয়াদ পূর্ণ করতে পেরেছিলেন। যেমন 1996 সালে বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিল আওয়ামী লীগ, কিন্তু জননিরাপত্তা আইন নিয়ে বিরোধের জের ধরে বিচারপতি শাহাবুদ্দিনের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল ওই সময়ের আওয়ামী লীগ সরকারের সাথে, কিন্তু তিনি মেয়াদ পূর্ণ করেছিলেন। একইভাবে 2009 সালে ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিনকে মেয়াদ পূর্ণ করতে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। অবশ্য বিএনপি নিজ দলের লোক হওয়া সত্ত্বেও বদরুদ্দোজা চৌধুরীকে পদত্যাগে বাধ্য করেছিল বিএনপি। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাহলে কেন পদত্যাগ করতে যাচ্ছেন বা বিএনপি সরকার কেন তাকে সরে যেতে বলছে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানান আলোচনায়। সামাজিক মাধ্যমে একটি আলোচনা হলো মোহাম্মদ শাহাবুদ্দিন গত মে মাসে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি টেলিফোনে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন এবং এই টেলিফোন সংলাপের কথা বাংলাদেশের গোয়েন্দারা জানতে পেরেছে। তাই সরকার তাকে সরিয়ে দিচ্ছে। অবশ্য আরেকটি পক্ষ বলছে রাষ্ট্রপতি এই অভিযোগকে শুধু উড়িয়ে দেননি, চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। বঙ্গভবন ও সরকারের সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে বলছে রাষ্ট্রপতি বিদেশ যাওয়ার আগেই পদত্যাগ করার কথা সরকারকে জানিয়েছিল, কিন্তু বিএনপি তখনও রাজি ছিল না। সূত্রগুলো বলছে যে পক্ষগুলো ইউনূসের আমলে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঠেকিয়েছিল, সেই পক্ষগুলো এখন আর মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে চান না। সরকার একজন শীর্ষ ব্যক্তি বলেছেন এটি এমন একটি বিষয় এর সাথে কমপক্ষে 4টি পক্ষ জড়িত, আবার এই পক্ষগুলো কখনোই প্রকাশ্যে কিছু বলে না। সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে সামনের কয়েক মাসে রাজনৈতিক দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ কিছু চমকও দেখা যেতে পারে। আগামী কয়েক মাসে এসব চমক ধীরে ধীরে দৃশ্যমান হতে পারে। সেসব কারণে সংশ্লিষ্ট পক্ষগুলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সূত্রগুলো বলছে রাষ্ট্রপতির পদত্যাগের পর রাষ্ট্রপতির অধীনস্থ কয়েকটি বিভাগ ও দপ্তরের শীর্ষ পর্যায়ে বড় রকমের রদবদল ও পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনের গতিপথ যাতে স্মুথ হয় সে কারণেও রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়াটা ভালো মনে করছে সরকার। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। চলছে দিল্লি উত্তাল গত 2-3 দিন পর্যন্তই। অন্যদিকে বাংলাদেশে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের একটা ইস্যু, পাশাপাশি এর মধ্য থেকেই ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়ে বসলেন তারেক রহমানকে ভারত সফরের। এই পরিস্থিতির মধ্যে আসলে কোন সমীকরণ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, দিল্লি টু ঢাকা সমীকরণ কোন দিকে কিভাবে হচ্ছে জানার, বোঝার, শোনার চেষ্টা করব ভারতের প্রখ্যাত সাংবাদিক, প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী আছেন আমার সঙ্গে। আমি আপনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দাদা, আপনার কাছ থেকে খুব ছোট করে আগেই একটু শুরুতেই একটু জেনে নিতে চাচ্ছিলাম যে আজকে মানে সর্বশেষ দিল্লির অবস্থা কি, এই যে আন্দোলনের পরিস্থিতিটা কোন পর্যায়ে আছে, তারপরে অন্য মূল আলোচনা একটু যাব। দেখুন, দিল্লিতে ছাত্রদের যে আন্দোলন, সেটার কোনো, তাদের যে দাবিতে আন্দোলন তার কোনো সমাধান হয়নি। ফলে আপনি যেটা জানেন, ছাত্ররা সবসময় একটা প্রতিষ্ঠান বিরোধী আন্দোলন করে থাকেন এবং সেই আন্দোলন যথেষ্ট জোরদার হয়েছে। তাতে বোঝা যায় যে সাধারণ মানুষ বা ছাত্রদের মধ্যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা ব্যবস্থা এসব নিয়ে একটা ক্ষোভ আছে এবং সেই ক্ষোভের কারণে এটা কেবলমাত্র আর দিল্লিতে নেই, এটা গোটা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। আজও এত রাত্রেও দেখুন যন্তর মন্তর যেখানে ছাত্ররা অবস্থান করছেন,
দিল্লিতে যাতে ছাত্ররা যোগ দিতে না পারে তার জন্য সমস্ত মেট্রো স্টেশন বন্ধ করে রাখা হয়েছে। নিকটবর্তী মধ্য দিল্লির ১৭টা মেট্রো স্টেশন আজও বন্ধ, কালও বন্ধ। যাতে মেট্রো স্টেশনের নিকটবর্তী জায়গা থেকে তারা যেতে না পারেন এমন একটা কারণেই করেছে সরকার। নিঃসন্দেহে এটা নরেন্দ্র মোদী সরকারের উপরে একটা ভয়ংকর চাপ তৈরি হয়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই পরিণতি কি এখনো কিন্তু স্পষ্ট করে বলা খুব মুশকিল। কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়ছে গোটা দেশ জুড়ে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং নরেন্দ্র মোদী সরকার এই ১ম একটা বড় ধরনের প্রতিবাদ আন্দোলনের সম্মুখীন হয়েছে। যা বছর ৫ আগে যখন কৃষকরা আন্দোলন করেছিলেন তাতে মোদী সরকারকে পিছু হটতে হয়েছিল। যে আইন তারা এনেছিলেন কৃষকদের জন্য সেই আইনটা প্রত্যাহার করে নিয়েছে। এখানে নির্দিষ্টভাবে দাবিগুলো অন্য। দাবিগুলো হচ্ছে ১, যেহেতু গত মে মাসে যে মেডিকেল পরীক্ষার ভর্তির জন্য যে পরীক্ষা হয় তাতে ২২ লক্ষ ছাত্র সারা দেশ জুড়ে পরীক্ষায় শামিল হয়েছিল। কিন্তু সেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটা কিন্তু ভারতে প্রায় বিভিন্ন রাজ্যেই ঘটছে। ফলে ছাত্রদের মধ্যে একটা হতাশা দেখা দেয়। দীর্ঘদিনের প্রস্তুতির পরও যখন পরীক্ষা পাস হয় এবং কোনো ঠিক নেই। তারপরে পরীক্ষা যদিও হয়েছে, হয়নি যে তা নয়। কিন্তু মানুষের মধ্যে যে ক্ষোভ, ২য় বার পরীক্ষা দেওয়ার পর ১ম বারে পরীক্ষা দিয়ে যে ধরনের প্রস্তুতি ছিল, ২য় বারে পরীক্ষায় তারা হয়তো সফল হননি বা হতে পারছেন না। তাদের মধ্যে যে ক্ষোভ যে ১ম পর্যায়ে যে পরীক্ষা ছিল সেটা হলে হয়তো ভালো হতো। এনিওয়ে যার ফলে অবসাদগ্রস্ত হয়ে অন্তত ২০ জন ছাত্র আত্মহত্যা করেছে এবং ফলে তাদের পরিবাররাও কিন্তু এতে শামিল এই আ আন্দোলনের সঙ্গে যদি বলেন। এবং এর সঙ্গে আমরা দেখছি বিভিন্ন রাজ্যে কিন্তু বহু পুলিশ কর্মী, সেনাবাহিনী তাদের পরিবারের লোকেরাও যে পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু শামিল হচ্ছেন না তারা বিশেষ করে অবসরপ্রাপ্ত যারা। ফলে স্বাভাবিকভাবেই এমন একটা ব্যাপক আন্দোলন তার সঙ্গে বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস দল, সেই দলটি তারা এই আন্দোলনকে সমর্থন করছে। সরাসরি আন্দোলনে যোগ না দিয়ে পরোক্ষে সমর্থন করছেন। আজও সন্ধ্যেবেলায় ইন্ডিয়া জোট বলে যেটা আছে সমস্ত বিরোধী দলের, তাদের সমস্ত এমপিরা একযোগে গান্ধী যে ভবন সেখানে তারা মার্চ করেছেন প্রতিবাদ স্বরূপ। দাবি হচ্ছে যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যে বা যারা পুলিশ বা কর্মকর্তা যারা ছাত্রদের উপরে পুলিশি লাঠিচার্জ করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং সামগ্রিকভাবে একটা পরীক্ষা ব্যবস্থার সংস্কার। এখন এই বিষয়ে সর্বশেষ যেটা আমি শুনলাম সেটা হচ্ছে যে সরকার পক্ষ থেকে একটা আলোচনার প্রস্তাব আন্দোলনকারীদের ২য় বার দেওয়া হয়েছে। কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ১ম বার তারা গিয়েছিলেন এক মন্ত্রীর বাড়িতে, জেপি নাড্ডার বাড়িতে যিনি স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু সেটা তাদের অভিজ্ঞতা খুব সুখকর হয়নি। ফলে তারা এখন বলছেন আমরা আলোচনা করতে রাজি আছি। কিন্তু আমাদের শর্তে আলোচনা করতে হবে এবং আলোচনাটা হতে হবে একটা নিরপেক্ষ জায়গায়। মানে কেবল মন্ত্রীর বাড়িতে নয়, যন্তর মন্তরে যদি তার নিরাপত্তাজনিত কোনো অসুবিধা থাকে যে নিরপেক্ষ কোনো স্থানে হতে পারে। পরিস্থিতি যদি বলেন, আমি ইংরেজি শব্দ ব্যবহার করব যে পরিস্থিতিটা ভোলেটাইল। কিন্তু দেখুন এইটার ফলে অনেকের একটা ধারণা হচ্ছে বাংলাদেশ বা ইত্যাদিতে যে বিশেষ করে বাংলাদেশে তাদের ধারণা তাদের দেশে যেভাবে যে আন্দোলন হয়েছিল, যেভাবে সরকার পতন ঘটেছিল, নেপালে ঘটেছিল, একইভাবে বোধহয় ভারতে ঘটবে। ভারতে এই ধরনের অভ্যুত্থান হয় না। ভারতে প্রতিরোধ আন্দোলন তৈরি হয়, প্রতিবাদ আন্দোলন তৈরি হবে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা হবে পার্লামেন্টের মধ্যে অথবা আগামী লোকসভা ভোটে। এখানে কোনো অভ্যুত্থান হতে পারে কিন্তু অভ্যুত্থানে সরকার বদল হয় না। একটা আশঙ্কা আছে, নেই যে তা নয় নরেন্দ্র মোদী সরকার। নরেন্দ্র মোদী সরকারের কিন্তু বেশ কিছু শরিক দল তারা সমর্থন করছে। তাদের অনেকেই কিন্তু যেভাবে এই ছাত্রদের দাবি দেওয়ার আন্দোলনকে ঘিরে বা রাহুল গান্ধীকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু তারা সকলে মেনে নিচ্ছেন না। তো তারা এখনো এই কারণে তারা নরেন্দ্র মোদী সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেবেন এমন কোনো ঘোষণা করেননি। কিন্তু তারাও একটা বিজেপি দলের উপরে চাপ তৈরি করছেন যে আপনাদের এই বিষয়টাকে আরো সহনশীলতার সঙ্গে দেখা উচিত। এখন আমি এটা যদি দাদা কিন্তু কোনো একটু বলুন।
আপনি যেটা বলছিলেন ইতিমধ্যে আমি সেই প্রশ্নটা আপনাকে করতামই, যে আন্দোলনের প্যাটার্নটা মানে বাংলাদেশে আন্দোলনকারীরা ঠিক যেই ভাবে আন্দোলনটি জমিয়ে তুলেছিল, জাগিয়ে তুলেছিল এবং একটা পরিণতির দিকে নিয়ে আসছিল, এখন পর্যন্ত কিন্তু সে আন্দোলনের মানে কাঠামোগত প্যাটার্নটা প্রায় একই ধরনের। এতেই অনেকে মনে করছেন যে বাংলাদেশের মতোই কিছু হয়ে যাচ্ছে কিনা। কিন্তু আপনার কথা অনুযায়ী যে হয়তো বা বড়জোর যদি সরকার পক্ষ দাবি মেনে নেয়, শিক্ষামন্ত্রীকে যদি পদত্যাগ করতেই হয়, কিন্তু সেটা অনেকে যেমন বাংলাদেশে উচ্ছ্বাস দেখা যাচ্ছে যে মোদিকেই মনে হয় পদত্যাগ করে ফেলতে হবে, তেমন পর্যায়ে যাবে কিনা, মানে বাংলাদেশের মতো আপনি বলছেন যে অভ্যুত্থান না, কিন্তু এমন কোন পর্যায়ে যেতে পারে কিনা। বাংলাদেশের সঙ্গে অভ্যুত্থানের সঙ্গে কোনো মিল নেই। বাংলাদেশের ছাত্রদের আন্দোলনের সঙ্গে ছিল উগ্রপন্থী, চরমপন্থী, জেল থেকে ছাড়া পাওয়া জঙ্গিরা, ক্রিমিনালরা, যারা স্নাইপার রাইফেল চালাতে জানে। এখানে আন্দোলনকারীরা কেউ গুলি বা বড়জোর কেউ কেউ হয়তো পাথর ছুঁড়েছে এই পর্যন্ত। কিন্তু বাংলাদেশের আন্দোলনে নির্দিষ্টভাবে সুনিয়োজিতভাবে পরিকল্পিতভাবে একটা জঙ্গি সংগঠন ছিল। এখানে কিন্তু হিন্দু মুসলমান একসাথে লড়াই করছে। এবং আপনি যদি পোস্টার দেখেন, সেই পোস্টারে বলা হচ্ছে যে, আমরা হিন্দু মুসলমান এক, তোরা কি করে আমাদের বিভক্ত করবি। ফলে এই যে চেতনাটা, এই চেতনাটা ভারতের সংবিধান থেকে আসা চেতনা। এবং সেই চেতনাটা হচ্ছে, সেই চেতনাটা থেকে শিক্ষা নেওয়া উচিত ভবিষ্যতের সমস্ত দেশের। জঙ্গিদের হাতে যদি আপনারা খেলেন, তাহলে সেই শেষ পর্যন্ত গোটা ব্যাপারটা জঙ্গিদের হাতে চলে যায়। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে এই ছাত্র আন্দোলনের একটা বড় ফারাক হচ্ছে, এখানে এদের নেপথ্যে কোনো জঙ্গি এখনো পর্যন্ত নেই, এখনো পর্যন্ত জানা যায়নি। সরকার খোঁজার চেষ্টা করছেন, এটা করছেন না তা নয়। মানে খুঁজতে হচ্ছে, মানে বাংলাদেশে তখন ওই আন্দোলনের পেছে হাজার হাজার মাদ্রাসার ছাত্র জড়ো হয়েছিল, জি। হাজার হাজার হিজবুত তাহরির জড়ো হয়েছিল, হাজার হাজার হেফাজত ইসলামী জড়ো হয়েছিল। বাংলাদেশে ভারতের জামায়াত ইসলামী অত্যন্ত সেকুলার, তারা এই ধরনের ছাত্রদের আন্দোলনকে সমর্থন করতে পারে, কিন্তু তাদের এই ধরনের কোনো প্রভাব নেই। ফলে আপনি আহ, যেটা বলছেন, একটা বড় মৌলিক রাজনৈতিক চরিত্রগত পার্থক্য আছে ছাত্রদের মধ্যে। আন্দোলন ছাত্ররা বাংলাদেশে শুরু করেছিল কি, বাংলাদেশের ছাত্রদের আন্দোলনটাকে হাইজ্যাক করেছিল জঙ্গিরা, কিন্তু ভারতে কিন্তু জঙ্গিরা হাইজ্যাক করে। অনেক ধন্যবাদ আপনাকে। আর যদিও এই আন্দোলনের সমর্থনে দেখলাম যে বাংলাদেশে যারা এতদিন স্লোগান দিচ্ছিল যে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, মানে দিল্লির মুন্ডুপাত যারা করতেন, তারা এখন হয়তোবা যে কোনো মুহূর্তে দিল্লি দিল্লি চলো অভিযানের ঘোষণাও দিয়ে দিতে পারেন, এমন একটি ঢাকায়ও দেখলাম যে একটা সমাবেশ হয়েছে। ওই দিল্লির বিরোধীরাই এখন দিল্লি যাওয়ার একটা পায়তারা করছে। তো আপনার কাছ থেকে এখন মূল আরেকটি বিষয়, যে এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানালেন, এইটার কোনো প্রেক্ষাপট আপনি পাচ্ছেন কিনা বা কোনো ভিতরে কিছু আছে কিনা। না, দেখুন, সোজা কথা হচ্ছে, ভারত যখন কোনো বহুরাষ্ট্রীয় মঞ্চের কোনো সম্মেলন আয়োজন করে, তখন নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে সেখানে আমন্ত্রণ জানায়। ভারত যখন G20 পৌরোহিত্য করছিল, শিখর সম্মেলন হচ্ছিল, তখন বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিল। তারপরে ভারত যখন গ্লোবাল সাউথ সামিট, দক্ষিণ গোলার্ধের দেশগুলোর যখন শিখর সম্মেলন আয়োজন করেছেন, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিল। এবং তিনি শেখ হাসিনা সরাসরি যোগ দিয়েছিলেন, কিন্তু মোহাম্মদ ইউনূস ভার্চুয়ালি এসে যোগ দিয়েছিলেন। তো এইটার একটা কিন্তু আহ কি কথা, যে এই প্রথম ভারত ব্রিক্স এর পৌরোহিত্য করছে। এবং ব্রিক্স এর পৌরোহিত্য করার সময় এখানে 11টা ব্রিক্স এর দেশ, বাংলাদেশ কিন্তু তার সদস্য নয়, বাংলাদেশ অবজারভার কান্ট্রিও নয়, কিন্তু বাংলাদেশকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে, বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে এখন যিনি প্রধানমন্ত্রী তাকেই আমন্ত্রণ জানাতে হবে, সেই জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরকম একটা অন্তরাষ্ট্রীয় মঞ্চে আসার সুযোগ পাচ্ছেন তারেক রহমান, তার ক্ষেত্রেও একটা বড় একটা কূটনৈতিক
তিনি হয়তো ভবিষ্যতে অনেক কিছু কূটনৈতিক এর থেকে অনেক সাফল্য আদায় করে নিয়ে যে ফিরতে পারেন দেশে। অবশ্যই এদের একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। দ্বিপাক্ষিক কিন্তু বৈঠক হলে সেখানে তিনি কি সার্বিকভাবে যাবেন না? অনেকে বলছে, তার অনুসারীরা বলছে যে না, ভারতে তারেক রহমান যেতেই চান না। এরকমও কেউ কেউ বলার চেষ্টা করেন। আপনার কি মনে হয় তারেক রহমান কি অ্যাটেন্ড করবেন এটা? মার্কিন আবার একটা এটা চক্ষু রাঙানি এটা আছে কিনা? এটা এটা মনে হওয়ার কোনো ব্যাপার নেই। ভারত সর্বপ্রথম প্রধানমন্ত্রী গোটা বিশ্বের মধ্যে যিনি তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তা সত্ত্বেও তারেক রহমান ভারতে আসেননি। তিনি চলে গেলেন মালয়েশিয়া হয়ে চীনে। কিন্তু এটা তাকে অন্য কোনো সময়ের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। সেপ্টেম্বর মাসে যখন ভারতে ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হবে, সে সময় ভারতের মনে হয়েছে তিনি আসবেন। এখন ভারতের তরফ থেকে আমাদের এই কথাটাই বারবার বলতে চাইছি যে ভারতের পক্ষ থেকে সহযোগিতার হাত সবসময় বাড়ানো আছে। আপনি সহযোগিতা করবেন কি করবেন না, সহযোগিতা সেই করমর্দন করবেন কিনা, সিদ্ধান্ত তো আপনার। এ তো গোটা দুনিয়া দেখবে। উনি ধরে নিন আপনি এলেন না। তাহলে সেই ১১টা দেশের রাষ্ট্রপ্রধান জানতে পারবেন যে ভারত আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তারেক রহমান এলেন না। কেন এলেন না? সন্দেহ হবে যে পাকিস্তানের চাপে এলেন না। আমি বলছি না চীনের চাপে। কারণ হচ্ছে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং তো থাকবেন এখানে। জি। ফলে আমার মনে হয় তারা এখনো সময় অনেক আছে। ফলে আমি জানি না যে তারা আদৌ আসবে কি, তারেক রহমান আসবেন কি আসবে না। কিন্তু ১ম কথা যে খবরটা আমি করেছিলাম এবং একটা ব্রেকিং নিউজ গোছেরই বলতে পারেন যে এই ১ম ভারত আবার তারেক রহমানকে ব্রিক্স উপলক্ষে আমন্ত্রণ জানালেন। সংবাদটি ছাপাও হয়েছে আমার, আজকেই ছাপা হয়েছে। এবং তারপরে দেখলাম বাংলাদেশের প্রতিমন্ত্রী তিনি সেটাকে সমর্থন করেছেন যে হ্যাঁ, আমরা চিঠি পেয়েছি এবং প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়েছি। মানে সিদ্ধান্তটা তিনি প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিয়েছেন। তা এখন এই বিষয়ে তো আমার কোনো অনুমান করে তো লাভ নেই। এটা বাংলাদেশের সাংবাদিকরা বরং বলতে পারবেন যে তারেক রহমান আসছেন না সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করছে। সেটা তার উপর নির্ভর করছে। ফলে আমার মনে হচ্ছে কিন্তু কূটনৈতিকভাবে নরেন্দ্র মোদী আমার মতে একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন। আসবে, যেমন শেখ হাসিনা মাস্টার স্ট্রোক দিয়েছেন না ডিসেম্বরে ফিরবো বলে। ঢুকতে দেবেন কি দেবেন না সেটা তারেক রহমান সরকারের বিষয়। এলে এখন ভয় হতে পারে যে কি জানি শেখ হাসিনার ফেরার ব্যাপারে কোনো আলোচনা হবে কিনা। আমি জানি না, হতেও পারে। একই সঙ্গে তার সঙ্গে আপনি যেটা প্রারম্ভিক বক্তৃতায় যেটা বলেননি ভাষণে, সেটা হচ্ছে যে ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জেই গোর তিনিও ৩০শে জুলাই ঢাকা পৌঁছচ্ছেন। তিনি দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত। তিনিও সেখানে যাবেন। মূল উদ্দেশ্য যে চীনকে ঠেকিয়ে রাখা। সে ব্যাপারে ভারত যুক্তরাষ্ট্র একমত। ভারত যুক্তরাষ্ট্র একমত যে বাংলাদেশ একটা ইনক্লুসিভ পলিটিক্যাল সোসাইটি হোক। সেই বিষয়ে আলাপ আলোচনা হলে তখন আমরা বাকিটা জানতে পারবো। এই আরকি। একদম শেষ পর্যায়ে জানতেই চাচ্ছি যে আপনিও একটু আগেই বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ফেরার এখন প্রস্তুতি চলছে, এমন একটি আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের ইস্যুটি সামনে চলে আসলো। আপনি কি দুইটার মধ্যে কোনো ধরনের কানেকশন করছেন, করবেন, বা কিভাবে দেখছেন আপনি বিষয়টা? কানেকশন আছে। আমি তো ৪ দিন আগে বলেছিলাম একটা চ্যানেলে, মানে ইউটিউব চ্যানেলে, যে আমার জি। কাছে খবর হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তনে তারেক রহমান সরকার যথেষ্ট নড়েচড়ে উঠেছেন এবং তারা ভাবছেনই যে মহিলা মানে এমন তেমন নয়, ঘোষণা করেছেন মানে তিনি চলেই আসবেন। এদের তাকে কে সাহায্য করতে পারে? তাকে সাহায্য করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। কারণ তার পুরনো তাদের ঘনিষ্ঠ, রাজনৈতিক দর্শনের দিক থেকে ঘনিষ্ঠ। তিনি মুজিব বাহিনীর অন্যতম সদস্য ছিলেন। আর দ্বিতীয়ত কে? যার পারিবারিক সূত্রে ওয়াকারুজ্জামান। অথচ যার ভূমিকা কিন্তু খুব বিতর্কিত। ৪ঠা আগস্ট থেকে বা তার আগে থেকে বিতর্কিত ভূমিকা। তাহলে তার সম্পর্কেও সন্দেহ আছে। তিনি কি শেখ হাসিনা ফেরার পথ প্রশস্ত করবেন? কারণ ৪ঠা আগস্ট ২০২৪ এই ওয়াকারুজ্জামান ঘোষণা করেছিলেন যদি হাজার, হাজার জনতা এসে হাজির হয় তাহলে আমরা গুলি চালাবো না। তাহলে শেখ হাসিনা যেদিন ফিরবেন সেদিনও তো লাখো, লাখো জনতা আসতে পারে। তাদের উপরে কি গুলি চালাবেন? ফলে ওয়াকারুজ্জামান হয়তো গুলি চালাতে নাও পারেন। ফলে তিনিও শেষ পর্যন্ত পদে আসীন থাকবেন কিনা
এটা নিয়ে একটা সংশয় আছে। আমি বলছি না সিদ্ধান্ত হয়ে গেছে, ইতিমধ্যে নৌবাহিনীর প্রধান পরিবর্তন হয়ে গেছে। এখন সেটা দেখার অপেক্ষায় থাকবো, এই বলতে পারি। জি, সুতরাং অনেক উত্তরটা ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। কয়েকদিনের মধ্যে যে কোনো সময় তার পদত্যাগের খবর পাওয়া যাবে, রাষ্ট্রপতি পরিবার সূত্র এটা জানা গেছে। এর আগের 2-3 দিন খুব হুলস্থুল গেছে জামাতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে। তার একটি কাণ্ড, এবং কাণ্ডটি এত বড় কুকাণ্ড যে জামাত শেষ পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে বলবো, বা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়েছে, যেটা নিশ্চয়ই গুড সাইন। এটা যে কোনো রাজনৈতিক দলের এই ধরনের পদক্ষেপ নেওয়াটা অনেক ক্ষেত্রে এগুলো সেভ করার মতো দেখি। কিন্তু দুইটা ঘটনা বাংলাদেশে, একটা হলো মুরাদ হাসান সাবেক তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগের, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার জামাতে ইসলামী ও বিরোধী দলের থেকে তাদের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল। সেইটা ছাপিয়ে এখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ ইস্যু। আপনি জানেন যে সার্জিও গোরের বাংলাদেশ সফর আছে। এখানে আমরা শুধু কেবল তো রহস্যেরই গন্ধ পাই। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন, তিনি এনসিপির সঙ্গে মিটিং করেছেন, আকস্মিক মিটিং, এবং উনি খুব ব্যস্ত, বিভিন্ন সেক্টরে মিটিং করছেন। এই সময়ে রাষ্ট্রপতির এই পদত্যাগ কতটা তাৎপর্যপূর্ণ, কেন তিনি পদত্যাগ করছেন, এই পদত্যাগের আগেই খবর ছড়িয়ে গেছে, এবং এটার মধ্যে নানান কিছু শোনা যায়, অনেক রকম হুইসপিয়ারিং আমরা দেখতে পাচ্ছি। পুরো বিষয়টা কেমন, আসলে এটা আপনার কাছে একটু আমি জানতে চাই, আপনার দৃষ্টিতে এই রাষ্ট্রপতির পদত্যাগের এই মুহূর্তে বিশ্লেষণটা কি? জানানোর জন্য। পুনিয়া, তোমাকে আমি সালাম জানাই, সালাম আলাইকুম। তোমার মাধ্যমে তোমার অবহিত দর্শক শ্রোতাদেরকে আমার সালাম জানাচ্ছি, সালাম আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। দেখেন, রাষ্ট্রপতি মহামান্য বলতে হয়, যে রাষ্ট্রপতি প্রোটোকলে আমাদেরকে মহামান্য বলতে হয়। মহামান্য রাষ্ট্রপতির কতগুলো তো একটু মানে হুঁশ থাকা দরকার ছিল, কতগুলো কমন সেন্স থাকা দরকার ছিল। তিনি তো আপাত মস্তক ভালো জানেন যে উনাকে ব্যক্তিগতভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা তাদের অত্যন্ত অনুগতভাবে রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন। যে কথাটা হাসিনা আমলে, শেখ হাসিনা আমলে, তৎকালীন সরকার আমলে মহামান্য প্রেসিডেন্ট সাহেব খুব ঘটা করে বলতেন। উনি নাকি অনেকদিন ওনার সালাম নিতেন না, উনি নাকি আগে কদমমুচি করে শেখ হাসিনার সালাম নীতি করতেন। কিন্তু গত কিছুদিন মানে তৎকালীন সময় বলছেন, প্রেসিডেন্ট হওয়ার সময়, যে উনি কতদিন ধরে সালাম নিচ্ছেন না। উনি খুব ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার, তিনি আমার সালাম নিচ্ছেন না কেন? কত বড় দুর্ভাগ্য জাতির, যে লোক মাথা নত করে একজনে কদম মুচি করে, সেই লোকের উপরে উনি রাষ্ট্রপতি হয়ে আবার আনুগত্য দেখাচ্ছেন তার প্রতি। এই মহামান্য রাষ্ট্রপতিকে আমরা মহামান্য বলি না অফিসিয়ালি, কিন্তু আজকে যেহেতু একটা প্রান্তিক কালে আসছে, আমরা এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। এই ভদ্রলোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে ন্যূনতম সেন্স থাকলে তার তৎক্ষণিক সময় পদত্যাগ করে সরে যাওয়া হচ্ছিল, বলা হচ্ছিল আমার জানে নিরাপত্তা দেন, আমি পদত্যাগ করে ফেলছি, কারণ তার থাকার কোনো প্রয়োজন নেই। আর না হলে সবচেয়ে বড় ছিল আত্মহত্যা করা, কারণ সে তার প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারে নাই, সরকারকে রক্ষা করতে পারে না, এটা ছিল তার চরম ব্যর্থতা। যাই হোক, সেই ভদ্রলোককে বিএনপি বাঁচায় রেখেছে। যখন সবাই মিলে তার বিরুদ্ধে লেগেছিল, সবাই যখন তার পদত্যাগ চেয়েছিল, তখন একমাত্র বিএনপি প্রকাশ্যে তার পদত্যাগের বিরোধিতা করেছিল, যে সাংবিধানিক মানে ধারাবাহিক রক্ষা করার জন্য। কারণ যেহেতু ডক্টর ইউনূস সাহেব সংবিধান সম্মতভাবে প্রধানমন্ত্রীর পদে অন্তর্বর্তী সরকার হিসাবে শপথ নিয়েছেন, ফলে রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে থেকে যায়। বিকজ উনি পদত্যাগ না করলে তাকে সংসদের ইমপিচমেন্ট ছাড়া তাকে সরানোর কারো কোনো ক্ষমতা নেই। আর তখন যেহেতু সংসদ ছিল না, ফলে ইমপিচমেন্ট করার কারো ক্ষমতা ছিল না, ফলে বিএনপি সংবিধানের স্বার্থে, রাজনীতির স্বার্থে, দেশের গণতান্ত্রিক চিন্তা চেতনার স্বার্থে তারা রাষ্ট্রপতিকে পরিবর্তন চায়। তুমি খুব ভালো করে জানো, গত 7 মাস ধরে বিএনপি রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য রেডি হয়েছিল, মুখিয়ে আছে। কিন্তু রাষ্ট্রপতি সাহেব পদত্যাগ না করার কারণে তারা কিছু বদ্ধতার খাতিরে বলতে পারছেন না। চিন্তা করেন, এখন বাধ্য হয়ে সরকার একটু কাশি দিতে হয়েছে। তো সেটা তিনি পলিটিক্যালি অ্যাপ্রোচ না করে
উনি ক্যাবিনেট সচিবকে দিয়ে অ্যাপ্রোচ করিয়েছেন, হয়তো, আমি জানি না, সম্ভবত তাই হবে। হয়তো ক্যাবিনেট সচিব সাহেব দিয়ে একটা বলিয়েছেন যে আপনি স্যার, বা যাই বলুক, অন্তত স্যার বলেন, তা চুপ্পু ভাই সবাই বলেন, সবাই চুপ্পু ভাই বলেন, পোলাপান থেকে নিয়ে তাকে সবাই চুপ্পু ভাই বলে, চুপ্পু ভাইকে বলছে হয়তো যে আপনি সরে যান,